জানি না মম, সেদিন আমাকে হুট করে কিয়ান কোর্টে নিয়ে গিয়েছিল। সেখানে যাওয়ার পর কিয়ান শুধু সাইন করার সময়টুকুই দিয়েছিল, এছাড়া কাগজ পর্যন্ত পড়তে দেয়নি আমাকে। এরপর আর কোনোদিন সেই কাগজের দেখাও পাইনি। জানি না কি এমন ছিল কাগজটাতে, তবে এতটুকু জানি সেদিন বৈধভাবে না হোক আইনিভাবে পেয়েছি। এছাড়া কিছুই জানি না। ওয়াইফ শব্দটা ওর সামনে বলে রেখে যায়। যেমনই হোক আমি তো লিগাল ওয়াইফ, তাই না মম? রিয়ার কষ্টে ব্যাকুলতা ফুটে উঠেছে। সে নিজেও কিছু একটা জানে, তবে সত্যিটা এড়িয়ে যেতে চাইছে। কিন্তু ইশরাত শিকদারের তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা মুহূর্তেই ধরা পড়ে। রিয়াকে সে খুব ভালো করে চেনে, তাই এবার কঠোর স্বরে জিজ্ঞেস করেন, রিয়া, সত্যিটা বলো, তুমি কিয়ানের সাথে তোমার কি বিয়ে হয়েছে? আমি যদি জানতে চাই তাহলে তুমিও জেনে যাব। তাই আমার কিছু করার আগে তোমার মুখে সত্যিটা বলে দাও। রিয়া কাঁপছে, অসম্ভব রকমের কাঁপছে। হয়তো কিছু সত্যি রিয়া নিজেও মেনে নিতে পারেনি, তবুও মিথ্যাটাকে আঁকড়ে ধরে সেটাকে আড়াল করার চেষ্টা করছে। ইশরাত শিকদার বুঝে গেলেন যা বোঝার দরকার ছিল, তা আরও আগেই। কিন্তু সত্যিটাই তিনি রিয়ার মুখ থেকেই শুনতে চাচ্ছেন, তাই আগের থেকেও দ্বিগুণ গলার স্বরে কঠোরতা টেনে বলেন, রিয়া, সত্যিটা বলো। তোমাকে বলতেই হবে, সত্যিটা বলো রিয়া। রিয়া হুট করে শব্দ করে অশ্রুপাত ঝরাতে শুরু করে। ইশরাত শিকদার এমনটা আশা করেননি। মেয়েটাকে তিনি সবসময় কিয়ানের ব্যাপারে কাঁদতে দেখেছেন, কিন্তু এই মেয়ে সাধারণত কাঁদে না। রিয়ার অশ্রুবিন্দু ঝর্ণার পানির মতো ঝরে পড়ল কিছু সময়। কিছুক্ষণ পর নিজেকে সামনে ইশরাত শিকদারের দিকে অশ্রুসিক্ত নেত্রজোড়া তাক করে ভাঙা কণ্ঠে বলে, মম, সব মিথ্যা ছিল, সব। বিয়ের রেজিস্ট্রেশন সব মিথ্যা। কিয়ান না আমাকে আইনিভাবে নিজের করেছে, আর না বৈধভাবে। জানো, এসব জানতে পারি 1 বছর পর। একদিন কিছু পেপার চোখে পড়েছিল, যেগুলো দেখার পর আমার মনে সন্দেহ জাগে। তাই ওই লয়ারের কাছে যাই সত্যিটা জানতে। প্রথমে না বলতে চাইলেও টাকার লোভে বলে দেয়। কিন্তু যাই হোক, আমি কিয়ানকে ছাড়ছি না। কিয়ান তো আমার, তাই না বলো মম? ও শুধু আমার। ইশরাত শিকদার আবারও হতাশ হয়ে নিজের মেয়ের এমন পাগলামি দেখে তিনি কি করবেন বুঝে পাচ্ছেন না। রিয়াকে কি করে বোঝাবেন? জোর করে কোনো কিছু পেতে চাইলে সেটা আরও হাতছাড়া হয়ে যায়। তাছাড়া এতদিন ধরে রিয়া এত বড় একটা কথা লুকিয়ে রেখেছিল তাদের কাছ থেকে। তিনি এবার এসবের বিহিত চান। রিয়ার পরিণতি যে সামনে খুব খারাপ হতে চলেছে সেটা মা হয়ে তিনি বুঝতে পারছেন, কিন্তু এটা কি করে রিয়াকে বোঝাবেন? ইশরাত শিকদার খাবারের প্লেটের দিকে তাকালেন। খাবারটা আবারও সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তিনি সেটা সামনে থাকা টি টেবিলে রেখে দিয়ে রিয়ার কাঁধে হাত রেখে এবার একটু নরম কণ্ঠে বললেন, রিয়া, সত্যিটা মেনে নিতে শেখো। কিয়ান তোমার না, এসব করে শুধু ক্ষতিই হবে তোমার। আর যাকে পাওয়ার আশা এসব করছো, সেও এসব জানার পর তোমাকে ভালোবাসা তো দূরের কথা, দেখতেও চাইবে না। নিজের জেদটাকে ছাড়ো। এমন অনিশ্চিত জেদ শুধুই ধ্বংস করতে জানে। রিয়া কাঁদতে কাঁদতে বলে, কিসব বলছো তুমি মম? এত বছর ধরে যাকে চেয়ে এসেছি, হঠাৎ করে বলছো ছেড়ে দিতে? এত সহজ হলে তো ছেড়ে দিতাম, খুনি হতাম না তো। কি করব বলো? আমি পারছি না। আমার কি দোষ বলো? দোষ কি এটাই যে আমি কিয়ানকে ভালোবাসি? শোনো, ভালোবাসার মানে এই নয় যে তাকে তোমার পেতেই হবে। সত্যি যদি ভালোবাসো, তাহলে ভালোবাসার মানুষটার ভালো দিকগুলো যেমন ভালোবাসবে, তেমনি খারাপ দিকগুলো ভালোবাসতে শিখবে। ওয়ান সাইড লাভ, বোঝো তো? তোমার ভালোবাসাটা ওয়ান সাইড, এটা মেনে নাও। শান্ত স্বরে কথাটা বলেন তিনি। রিয়া মানল না। ইশরাত শিকদারের কথার পর সে আরও পাগলামি করতে শুরু করল। ইশরাত শিকদার এবার প্রচণ্ড রকমের রেগে উঠলেন। বারবার একই জিনিস বোঝাতে বোঝাতে তিনি হাঁপিয়ে উঠেছেন। রিয়া ভালোবাসার নামে অন্ধ হয়ে গেছে। তিনি নিজের ধৈর্যের সীমা হারিয়ে প্রথমবারের মতো বিরাট বড় একটা কাজ করে বসলেন। রিয়ার গালে পরপর দুটো থাপ্পড় পড়ে। রাগের সাথে বলে ওঠেন তিনি, তোমার চৌধুরী বাড়িতে যাওয়া আজ থেকে সম্পূর্ণ নিষেধ। এতদিন থেকেছিলে একটা মিথ্যে আশ্রয়ে, কিন্তু আজ থেকে আর নয়। অনেক তো দেখলাম তোমার পাগলামি, আর নয়। লজ্জা লাগে না তোমার? এত কিছু করার পরও কিভাবে ওই বাড়িতে যেতে চাও? প্রাণের ভয় নেই? একের পর এক অপরাধ করেই যাচ্ছ, কেউ কিছু বলছে না বা জানছে না বলে মাথায় উঠে গেছো তুমি? তোমার মুখে কেন নামটা যেন আর না শুনি। রিয়ার শ্রবণ যন্ত্রে কোনো শব্দ যাচ্ছে না।
বিস্মিত নয়নে নিজের মায়ের দিকে চেয়ে আছে। ছোট থেকে বড় হওয়া আজ অবধি তার গায়ে ফুলের টোকাও কেউ দেয়নি, সেখানে তার মা আজ তার গায়ে হাত তুলেছে। এর চেয়ে বিস্ময়কর আর কি হতে পারে? ইশরাত শিকদার এক মুহূর্ত দাঁড়ালেন না, তিনি সেখান থেকে চলে গেলেন। আহিরাকে তার পছন্দ নয় তার মানে এই নয় যে নিজের মেয়ে বলে সবসময় তার অপরাধে উৎসাহ দেবেন। যার জন্য এত কিছু সেই মানুষটাই যদি রিয়াকে না চায়, তাহলে এসব করে কি হবে? বাস্তবতা মেনে নিতেই হবে রিয়াকে। নশ্বর জুড়ে নৈশব্দের ছায়া, আধারিয়া তাণ্ডবে নিস্তব্ধ প্রকৃতি ধারণ করেছে অশুভের ন্যায় নিষিদ্ধ এক আবহ। ঘণ্টাখানেক আগেই পরিষ্কার দিগন্তের এক ঢাল সুবিস্তীর্ণ চন্দ্রকে প্রলয়ের স্বগতোক্তিকে গ্রাস করে নিয়েছে দীপ্তমান সূর্যপিণ্ড। বইছে শিশির গা হিমেল করে দেওয়া হাওয়া। সিঙ্গাপুরের বিলাসবহুল বিল্ডিংগুলো এই নিস্তব্ধ কালো আধারে ডুবে গেলেও ভেতরে কৃত্রিম আলো জ্বলছে। হসপিটালের একদম লাস্ট কর্নারের শেষ কেবিনটায় ছোট একটা বাতি জ্বলে আছে। বিশাল বড় কাচের উইন্ডো পেরিয়ে বাহিরের সব কিছুই দৃষ্টিগোচর। আজ নিয়ে 2 মাস হলো তারা এখানে। আহিরার শরীর কয়েকবার রেসপন্স করেছে, আগের থেকে অনেকটা উন্নতি এসেছে। লাইফ সাপোর্ট আর রাখা প্রয়োজন হয়নি। ডক্টররা আশ্বাস দিয়েছে আহিরার খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। তার শরীর রেসপন্স করা শুরু করেছে, তাই যে কোনো সময় আহিরার জ্ঞান ফিরতে পারে। কিয়ান চেয়ারে বসে চোখের পলক না ফেলে একটানা তাকিয়ে রয়েছে অক্সিজেনের নল লাগানো আহিরার দিকে। এই 2 মাসে আহিরার চুল হালকা গজিয়েছে, মাথার ঘাটা এখনও কাছেই আছে, মাথার বাঁ পাশটায় জল জল করছে সেটা। কিয়ান চাইলেও রাতটাতে নির্দ্বিধায় নেত্রযুগল বন্ধ করে গভীর তন্দ্রায় মগ্ন হতে পারে না। দিন গুনছে শুধু আহিরার চোখ মেলে তাকানোর। কিয়ান উঠে ওয়াশরুমে চলে যায়। সারাদিনের ক্লান্তির সাথে মানসিক চাপ তাকে ঘিরে ধরেছে, তাই এই মুহূর্তে চোখে মুখে পানি ছিটানোর দরকার। কিয়ান এই কয়েকদিন আরও ঘুমোতে চায় না। কখনো আহিরা চোখ মেলে তাকাবে, তখন যদি সে ঘুমিয়ে থাকে তাহলে কি হবে? কিয়ান সবেমাত্র মুখে পানির ছোঁয়া লাগিয়েছিল, সেই মুহূর্তে বাইরে থেকে কিছু পড়ে যাওয়ার শব্দে কিয়ানের টনক নড়ে। কিয়ান ছুটে বাইরে আসতেই দেখতে পায় আহিরা পাগলের মতো হাত থেকে স্যালাইনের ক্যানোলাটা টান দিয়ে বের করতে চাইছে। হাতের ধাক্কায় পাশে থাকা টেবিলের জিনিসপত্র পড়ে গিয়ে শব্দ হয়েছে হয়তো। আহিরাকে সজ্ঞানে দেখে কিয়ান কয়েক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেছে বলে মনে হলো। আখির কার্নিশে অশ্রুকণা হুট করে এসে হানা দেয়। আখি জোড়া জ্বলছে কেমন জানি। আহিরা আর কিছু করার আগেই কিয়ান ছুটে আহিরার কাছে গিয়ে শক্ত করে আহিরার মাথাটা নিজের বক্ষস্থলে আঁকড়ে ধরে। আহিরার এতক্ষণ করা পাগলামিগুলো হুট করে বন্ধ হয়ে যায়। সে নিজেও থমকে ওঠে। জ্ঞান ফেরার পরপরই নিজেকে এমন অচেনা জায়গায় দেখতে পেয়ে আহিরা ভরকে গিয়েছিল। আখি পল্লব খুলতেও ভীষণ রকমের ব্যথা অনুভব হচ্ছিল তার। নিজের অবস্থা সে তখনও বুঝে উঠতে পারেনি। অন্ধকার নিস্তব্ধতায় ঘেরা এমন অচেনা জায়গা দেখে আতঙ্কিত হয়ে হাত ছোড়াছুড়ি করতে গিয়ে পাশে থাকা জিনিসপত্র পড়ে যায়। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎ আহিরা নড়ে চড়ে উঠল। নিজেকে কিয়ানের কাছ থেকে ছাড়ানোর জন্য ছটফটাতে থাকলো। কিয়ান ছাড়ল না তাও। কিয়ানের দ্রুত গতিতে চলা হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে আহিরা। এবার আর সহ্য করতে না পেরে নিজেকে ছাড়াতে চাইতে চাইতে বলে ওঠে, ছাড়ুন আমায়, ধরবেন না আপনি একদম। কিয়ান হয়তো বধির হয়ে গেছে। আহিরার বলা বাক্যগুলো তার কর্ণকুহরে ঠাঁই পেল না। কিয়ান আহিরার সারা মুখশ্রীতে একের পর এক চুমুতে ভরিয়ে দিতে থাকে। আহিরা অনুভব করল কিয়ানের সারা অঙ্গে বইতে থাকা মৃদু কম্পন। আহিরার এখনো বোধগম্য হয়নি তার সাথে কি কি হয়ে গেছে। তার স্মৃতি এখনো সেই দিনেই পড়ে আছে হয়তো। কিয়ানের গড় অপরাধগুলো আরও বেশি করে মনে করিয়ে দিচ্ছে কিয়ানের এমন ব্যবহার দ্বারা। বিষাক্তে সংকোচ হলো তার অন্তঃকরণ। তাই নিজের কাছে থাকা অবশিষ্ট শক্তি প্রয়োগ করে কিয়ানের বক্ষে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ব্যথায় মাথায় হাত দিয়ে ভাঙ্গুর কণ্ঠে বলে ওঠে, ছোবেন না আপনি আমায়। আপনার ছোঁয়া বিষাক্ত লাগছে আমার, সারা শরীর জ্বলছে আমার। বোঝেন এর কষ্ট কতটুকু? কথাটুকু বলতে বলতে আহিরা অনুভব করো মাথায় আগের মতো হাত দিলে যেমন তার ঘন নরম কেশরাশির ছোঁয়া পেত, সেটা পেল না। কেমন জানি ছোট ছোট খোঁচা খোঁচা কিছু অনুভব হলো। আহিরা আবারও কৌতূহলী হয়ে চারপাশটা দেখে নেয়। এবার কিছুটা হলেও বুঝলো এটা হাসপাতাল। কিন্তু সে কেন হাসপাতালে? সে তো হাসপাতালের বাইরে ছিল।
আর তার মাথায় বা এমন খালি খালি লাগছে কেন? এই মুহূর্তে আহিরার কথাগুলো কিয়ানের একটুও খারাপ লাগলো না, বরং তার অন্তঃকরণে প্রশান্তির ছায়া বয়ে গেল। গত 2 মাস ধরে এই কণ্ঠস্বর শোনার জন্য সে কতটা কাতর ছিল সেটা শুধু সেই জানে। আহিরা নিজের হাতে থাকা স্যালাইনের ক্যানোলাটা টান দিয়ে বের করতেই রক্ত বের হয়। ফ্লোরে পা রাখার জন্য পা জোড়া মেলতেই অসম্ভব রকমের ব্যথা এসে হানা দেয় তার গোটা শরীরে। আহিরা ব্যথায় চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। কিয়ান চট করে আহিরাকে নিজের সাথে আঁকড়ে ধরে। আহিরা তবুও শান্ত হলো না, বরং বারবার কিয়ানকে নিজের কাছে ঘেঁষতে দেখে তার প্রচণ্ড কষ্ট হয়। তাই আবারও একই ভঙ্গিতে নিজের ব্যথাটাকে দমানোর চেষ্টা করে বলে, ছাড়ুন আমাকে, ছাড়ুন। আপনার এই ছোঁয়া, আপনার এই ব্যাকুলতা সব আমার কাছে বিষের মতো বিচ্ছে। শরীরের ব্যথার থেকেও আপনার এইসব আমাকে আরো বেশি পোড়াচ্ছে। আপনাকে আমি যতখানি চাই তার থেকেও বেশি চাই আপনি আমার থেকে দূরে থাকুন। ধরেছেন কেন, হ্যাঁ? আমি কোথায় আছি? আমার মাথা এমন খালি কেন? এত কিছু কেন? কথাটুকু বলতে বলতে আহিরার হাত মাথায় চলে যায়। মাথায় হাত দিতেই কেমন হালকা ভেজা অনুভব হয়। কম্পিত হাতখানি সামনে আনতেই তরল জাতীয় কিছু দেখতে পায়। কেবিনটাতে অন্ধকারের প্রাধান্য বেশি থাকার কারণে হাতের সেই তরল পদার্থটা হালকা কালচে লাগছিল। কিয়ান দেখে বুঝতে পারল ওটা তাজা রক্ত। আবারও আটকে উঠল তার অন্তঃকরণ। আহিরাকে এক প্রকার জোর করেই স্ট্রেচারে শুইয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে যাহা বলার বলিস, তবে এখন শান্ত থাক যান, নাহলে তোর কষ্ট হবে। তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। বলতে বলতে পাশে থাকা এমার্জেন্সি বাটনে চাপ দেয়। পেশেন্টের কোনো সমস্যা হলে এমার্জেন্সির জন্য এই বাটনটা থাকে। জ্ঞান ফেরার পর থেকে আহিরা নিজের ওপর যথেষ্ট চাপ ফেলেছে, যার কারণে ব্লিডিং শুরু হয়েছে, যেটা আহিরার জন্য ঠিক নয়। কিছু সময় পর সেখানে একজন বাদামি রঙের চুলওয়ালা নারী আসে, সাথে একজন মধ্যবয়সী ডক্টরও। আহিরা বুঝতে পারল না তার কি হয়েছে। তার আসতেই কিয়ান ইংরেজিতে দ্রুত কিছু বলতে লাগলো। আহিরা তখনও কিছুই বুঝে উঠতে পারছিল না, তাই ব্যথাতুর কণ্ঠে হালকা চিৎকার করে বলে ওঠে, আমি কিছু বলেছি? আমার কি হয়েছে? আমার মাথা খালি কেন? শুনতে পাচ্ছেন না আপনি? আমার প্রতি আপনার এই দরদ হচ্ছে, তাই না? আমার জন্য কেন এমন উন্মাদ হচ্ছেন? জবাব দিন, মিস্টার আদ্রিয়ান। তবে আহিরা উত্তর পেল না, বরং তার এমন হাইপার হওয়ার কারণে মাথার ব্যথাটা বেড়েই চলেছে। আহিরা অনুভব করলো সেই ব্যথা, চক্ষু বেয়ে অশ্রুবাড়ি গড়িয়ে পড়ল। কিয়ানের কাছ থেকে উত্তর না পেয়ে সে আরও হাইপার হয়ে গেল। বাধ্য হয়ে ডক্টর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। ধীরে ধীরে আহিরা ঢলে পড়ে গভীর তন্দ্রায়। কিছু সময় পর ডক্টর আর নার্স চলে যেতেই কিয়ান আহিরার হাতটা শক্ত করে ধরে। পলক না ফেলে তাকিয়ে থাকে আহিরার মুখশ্রীর দিকে। ধরনী জুড়ে আজ ভোরের জন্মটাও স্বাভাবিক নয়। নিশ্চিদ্র রাত্রির গর্ভ ফুরে যে সকাল উঠে এসেছে, তার কপালে লেপে আছে অদ্ভুত এক ক্লান্তির আভা। পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব আজকে কোনো আশ্বাস নয়, বরং ক্ষতচিহ্নের মতো লালচে আরও ছড়িয়ে পড়েছে আকাশের বুক জুড়ে। পাখিরা জেগেছে, কিন্তু প্রতিদিনের মতো তাদের কণ্ঠে নেই প্রভাতের উল্লাস। শুধু অস্পষ্ট ভাঙা ডাক, যেন দিনের শুরু নয়, কোনো অনিবার্য বিচারের ঘোষণাপত্র পাঠ করছে তারা। দিনের আলোয়ও যেন রাত্রির ছায়া পিছু ছাড়েনি। নিদ্রা কেটে যেতেই আহিরা পিঠ পিঠ করে চক্ষুদয় মেলে তাকাতে কাচের গ্লাস পেরিয়ে আসা সূর্যের নরম কিরণ চোখে রাখতেই বন্ধ করে নিল। দীর্ঘদিন পর এমন আলো দেখা পেয়ে এমনটা হয়েছে। আহিরা ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করল। হাতে এসে কালকে রাতের মতো স্যানাইনের ক্যানোলা লাগানো। ধীরে ধীরে ঘোলাটে ভাবটা কাটিয়ে গিয়ে সব কিছু স্পষ্ট হলো। পরিচিত অনেকগুলো মুখশ্রীর দেখা মিলল। আহিরা এবার সম্পূর্ণরূপে চোখ মেলে তাকায়। তার সামনে কিয়ারা দিয়া রাহেলা চৌধুরী। রাজীব তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহের সাথে। তাদের দেখে মনে হচ্ছিল তারা আহিরার প্রতীক্ষার প্রহর গুনছিল। আহিরা উঠে বসতে চায়, কিন্তু পারল না। হঠাৎই বহুদিন পর আহিরার কর্ণকুহরে কিয়ারার আধো স্বরে বলা ভেসে আসে, মামা তোমার তুই কোথায়? কথাটুকু বলতে বলতে আহিরার কোলে যাওয়ার জন্য পাগল হয়ে উঠল কিয়ারা। ভালো করে কিয়ারার দিকে তাকাতেই অনুভব করলো কিয়ারা অনেকখানি শুকিয়ে গেছে। কোনো রকমে উঠে বসেছে। হাত মেলে কিয়ারাকে ডাকতেই কিয়ারা এক প্রকার ঝাঁপিয়ে পড়ো আহিরার বক্ষস্থলে। হঠাৎ এভাবে আশায় আহিরা কিছুটা নড়ে ওঠে।
তবে সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে নিজেও কিয়ারাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। কিয়ারা বহুদিন পর মায়ের স্নেহময় ছোঁয়া পাচ্ছে। কতগুলো অভিযোগ তুলে ধরেছে, এতদিন সে কোথায় ছিল? কিয়ারাকে কেন আদর করেনি, কেন কোলে নেয়নি, কেন ঘুম পাড়াতে আসেনি, আরও নানা রকম অভিযোগ তুলে ধরেছে। কিছু মনে জমে থাকা মাকে নিয়ে যত অভিমান ছিল সবই তুলে ধরেছে। আহিরা কিয়ারাকে আদুরে মুখখানি তুলে অসংখ্য চুমুর বর্ষণে ভরিয়ে দেয়। উপস্থিত রাহেলা চৌধুরী এবং দিয়ার চোখেও ভিজে ওঠে। রাজীব হাসছে, কিয়ান শুধু তাকিয়ে রয়েছে নীরব চোখে। প্রাণ ভরে সে আহিরাকে দেখছে। রাহেলা চৌধুরী এগিয়ে এসে আহিরার মাথায় চুমু খায়, ভেজা কণ্ঠে বলে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য। এইভাবেই সব সময় থাক। দিয়া পাশ থেকে এসে জড়িয়ে ধরে আহিরাকে। প্রাণপ্রিয় বান্ধবীকে এতদিন মৃত্যু শয্যার সাথে লড়তে দেখে ভেতরে ভেতরে সেও খুব একটা ভালো ছিল না। আজ কতগুলো দিন পর আহিরা এইভাবে তাদের দিকে তাকিয়ে আছে। সবাইকে কান্না করতে দেখে রাজীব বলে ওঠে, এই খুশির মুহূর্তে তোমরা সবাই কান্না করে ভাসিয়ে দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? তোমরাই বলো, এতদিন কান্নাকাটি করেও মন ভরে নেই? রাজীবের কথা শুনে আহিরা ভ্রু কুঁচকে বলে ওঠে, এতদিন কিসের জন্য কান্নাকাটি করেছেন? আর আমি হসপিটালে কেন ভাইয়া? রাজীব দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আহিরা, তুমি 2 মাস ধরে কোমায় ছিলে। রাজীবের কথা শুনে আহিরার মনে পড়ে সেদিনের ঘটনা। হঠাৎ দ্রুত বেগে ছুটে আসা একটা ট্রাক নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এরপর স্মৃতির পাতায় আর কিছু খুঁজে পেল না। আহিরা এতক্ষণ পরে কিয়ানের দিকে চোখ তুলে তাকালো। রাতে ঠিকমতো দেখতে না পেলেও এখন দিনের আলোয় কিয়ানের বিধ্বস্ত মুখশ্রী স্পষ্ট দৃশ্যমান। আগের থেকেও বহুগুণ শুকিয়ে গেছে। চোখের নিচে কালি পড়ে যা তার অবস্থা বোঝাচ্ছে। আহিরা কিয়ানের ওপর থেকে চোখ সরিয়ে নিল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করলো না, বুকটা কেমন ধক করে উঠছে। হঠাৎই কিয়ারার মাথায় আহিরার ধ্যান ফেরে। বাবা তোমার টুল কি ইঁদুর নিয়ে গেছে? কিয়ারার কথায় আহিরার রাতের ঘটনা মনে পড়ে। হাতটা মাথায় দিতেই সম্পূর্ণ ফাঁকা লাগে। আহিরা হাত ছাড়িয়ে তার লম্বা চুল খোঁজার চেষ্টা করল, কিন্তু পেল না। আহিরাকে বিচলিত হতে দেখে রাহেলা চৌধুরী আহিরার হাতটা নিজের কাছে টেনে নিয়ে বলে, শান্ত হ মা, কিছুই হয়নি। আহিরা কম্পিত গলায় বলে, উম, মা মা আমার চুল কোথায় এত ফাঁকা কেন লাগছে? আহিরা বুঝতে পারছে না 2 মাসে তার সাথে কি কি হয়েছে। আহিরা কেমন করছে দেখে রাহেলা চৌধুরী আস্তে আস্তে আহিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, আবার হবে মা, তুমি শান্ত হও। তোমার মাথায় বিশাল আঘাত, এমন করলে রক্ত বের হবে। মানে? কম্পিত গলায় আহিরা দিয়া এবার চুপ না থেকে বলে ওঠে, শোন জানো, মাথায় সেলাই দেওয়া হয়েছে, তাই চুলগুলো কেটে ফেলা হয়েছে। কিন্তু তুই চিন্তা করিস না, আবার বড় হয়ে যাবে। এখন শান্ত হ। আহিরা আর কিছু বলল না, নিশ্চুপ হয়ে গেল। হঠাৎ সেখানে একজন নার্স আসে কিছু মেডিসিন নিয়ে। তিনি এত ভিড় দেখে রুম খালি করতে বলেন, কারণ একসাথে এতজন পেশেন্টের সঙ্গে দেখা করা সম্ভব নয়। নার্সের কথা মতো সবাই বের হয়ে যায়। কিয়ারা এখনও আহিরার বুকের সাথে লেপ্টে আছে। নার্স আহিরাকে কিছু মেডিসিন দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সারা কেবিন জুড়ে নিস্তব্ধতা ঘিরে ধরেছে, কেউ কোনো কথা বলছে না। আহিরা চোখ তুলে কিয়ানের দিকে তাকাচ্ছে না। হঠাৎ কিয়ানি নিস্তব্ধতা ভেঙে নিচু স্বরে বলে ওঠে, আমার সঙ্গে কথা বলবে না? আহিরা কিয়ানের কথা শুনে দৃষ্টি নিক্ষেপ করে, কিছু সময় পর সরিয়ে ফেলে, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, আপনার সঙ্গে কথা বলার মতো কোনো সম্পর্ক আমার নেই যে আপনার সঙ্গে কথা বলবো আমি। সত্যিই নেই? ধীর কণ্ঠে জিজ্ঞেস করে কিয়ান। হয়তো ছিল কোনো কালে, কিন্তু এখন সেটা আর নেই। কঠোর হচ্ছে? ভাঙা কণ্ঠে বলে। কঠোর হচ্ছি না, শুধু সত্যিটা বলছি। কিয়ান আর কি বলবে খুঁজে পেল না, তাই আবারও নিস্তব্ধতায় ঘিরে গেল সারা কেবিন। বহুদিন পর আহিরাকে পেয়ে কিছু সময়ের মধ্যেই গভীর নিদ্রায় ঢলে পড়ে কিয়ারা। সেটা দেখে আহিরা আস্তে করে কিয়ারাকে নিজের জায়গায় শুইয়ে দিল। নিজেকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। খুব দেখতে ইচ্ছা করছে আয়নায় নিজেকে কেমন দেখাচ্ছে। হয়তোবা মানুষ দেখলে নিশ্চয়ই হাসবে। নশ্বর জুড়ে নৈশব্দের ছায়া পেরিয়ে নতুন দিবার জন্ম দিয়েছে।
আধারিয়া তাণ্ডবে নিস্তব্ধ প্রকৃতি অশুভের ন্যায় নিষিদ্ধ এক আবহ কাটিয়ে সূর্যের জন্ম হয়েছে নতুন করে। পূর্ব দিগন্তে সূর্যের ক্ষতচিহ্নের মতো লালচে আলো ছড়িয়ে পড়ছে নীলিমার বুক জুড়ে। আহিরার বুকে লেপ্টে আছে কিয়ারা। পরে কেউ চেয়েও আহিরার কাছ থেকে কিয়ারাকে নিয়ে যেতে পারেনি, তাই এখানেই আহিরার সাথেই আছে। ভারী মেডিসিনের কারণে অধিকাংশ সময় সে গভীর নিদ্বন্দ্রায় কাটিয়ে দিয়েছে। সেই সময়টাতে কিয়ারা কিয়ানের সাথেই ছিল। আহিরা ঘুম ছুটে যেতেই সে আস্তে করে উঠে বসে। সারা কেবিন জুড়ে নিস্তব্ধতা বিরাজ করে রেখেছে। দৃষ্টি ঘুরিয়ে কাউকেই দেখতে পেল না। হাতে স্যালাইনের ক্যামেরা লাগানো। আয়রা খুব ভালো করে বুঝলো তার এইসবের পেছনে রিয়াই রয়েছে। আয়রা দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। সে বেশ ক্লান্ত হয়ে পড়েছে এমন অসুস্থ পরিবেশে থাকতে থাকতে। সে তো ইচ্ছে করে কিয়ানের কাছে বা তার জীবনে ফিরে আসেনি, তাহলে তারপরও তার সাথে এইসব করার মানে কি? সে তো আজও চায় না কিয়ান তার নিকটে থাকুক। সে তো আরও চায় কিয়ান তার থেকে দূরত্ব বজায় রাখুক, যে দূরত্ব কিয়ান নিজেই সৃষ্টি করেছে। কিয়ানের মনে তার জন্য সমস্ত ব্যাকুলতা এইসব দেখলে বিষাক্ত অনুভূতিতে তার অন্তঃকরণ ভরে ওঠে। দরকার নেই আর তার কিয়ানকে। এত বছর যখন থাকতে পেরেছে, বাকিটা জীবনও এইভাবে পার করে দিতে পারবে সে। আহিরা নার্স বা কারো আসার অপেক্ষা করল না। আস্তে করে ক্যানোলাটা খুলে ফেলল সে। এতে করে হালকা রক্তও বের হলো। তবে আহিরা বিশেষ পাত্তা দিল না সেদিকে। সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের আসার পর সামনে থাকা আয়নায় নিজেকে দেখতেই কেমন বিষণ্ণতায় মনটা ছেয়ে যায়। আগের থেকে কিছুটা মোটা হয়েছে, সাথেই নিজের খালি মাথা দেখে আহিরা মনে হলো এই মুহূর্তে তার থেকে কুৎসিত আর কেউ নেই। সবাই দেখলে তো হাসবে, তাই না? সে বাহিরে যাবে কি করে? মাথার বাঁ পাশে আঘাতটা এখনো জল করছে, তবে সেটার থেকেও বেশি কষ্ট দিল তাকে তার খালি মাথাটা। 2 মাস আগেও সে তার কোমর অবধি চুলগুলো বাতাসের দাপটে এলোমেলো হয়ে যেত, কিন্তু আজকে বাতাসের দাপটে এলোমেলো করে দেওয়ার জন্য সেই লম্বা চুলগুলো নেই। চুল এমনই একটা জিনিস যেটা মেয়ে হোক কিংবা ছেলে, যে কারো সৌন্দর্যের মূল হিসেবে কাজ করে। আহিরা জানে সময়ের সাথে আবারও চুল ফিরে আসবে, তবে তার মন মানছে না। নিজেকে সবচেয়ে কুৎসিত লাগছে। আহিরা বেশিক্ষণ আয়নায় প্রতিফলিত নিজের প্রতিবিম্ব দেখতে পারে না। পানি ছেড়ে মুখটাতে পানি দিয়ে বের হয়ে আসতো। আহিরা স্ট্রেচারে ঘুমন্ত কিয়ারের কাছে গিয়ে তার ললাটে চুমু এঁকে দেয়। বাচ্চাটা তার অনুপস্থিতিতে কেমন শুকিয়ে গেছে। যদি সে মারা যেত তাহলে তার বাচ্চাটা কি হতো? কিয়ান যে আগলে রাখতো সেটাও সে জানে, তবে তারপরেও জন্মের পর থেকে আপন বলতে শুধু সে ছিল। তাই তার অনুপস্থিতিতে কিয়ারার জন্য ভালো হতো না সেটা সেও জানে। আর রিয়া যে তার মৃত্যুর পর কিয়ারার কোনো ক্ষতি করবে না সেটাও কোনো ঠিক ছিল না। আহিরা নেত্রকোণে অশ্রু বাড়ি এসে হারা দেয়। এই প্রথম মনে হলো মারার সাহস তার মাঝে আর নেই। আল্লাহ যদি সত্যি ডাক পাঠাতো তাহলে কি হতো? তার মেয়েটার কি হতো? ভাবতে ভাবতে কেবিনের দরজা খোলার শব্দ কানে ভেসে আসতে আহিরা সেদিকে তাকাতেই তার আঁখি যুগল বিস্ময়ে ভরে ওঠে। তার থেকে কয়েক হাত দূরে কিয়ান দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়িয়ে থাকা নিয়ে তার বিস্ময়ের কারণ নয়, বরং কিয়ানের হাল দেখে আহিরা অবাক হয়েছে। কারণ কিয়ানের মাথায় কোনো চুল নেই, টাক বেল হয়ে এসেছে। সকাল থেকেই দেখতে পায়নি সে কিয়ানকে। ভেবেছিল হয়তো আর আসবে না, কিন্তু এখন দেখছে আরেক কাহিনী। কিয়ান এমন টাক বেল হয়ে এসেছে কেন? কিছু সময় পর পেছন থেকে হাসতে হাসতে রাজীব কেবিনে প্রবেশ করে। আহিরা রাজীবের হাসির শব্দ পেয়ে নিজের হুঁশে ফিরে আসে। কিয়ানের ওপর দৃষ্টি সরিয়ে দেয়। রাজীব আবারও কিয়ানের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে ওঠে, তোকে দেখতে ঠিক ডিপ জলের মতো লাগছে, বিশ্বাস কর আমি হাসি থামাইতে পারছি না ভাই। আহিরা তুমি বলো, আমি ঠিক বলছি না? ওকে পুরাই ডিপ জলের মতো লাগছে না, তাই না? আহিরা কি বলবে বুঝতে পারো না। হঠাৎ কিয়ানের এমন আজব হাল দেখে সে নিজেই কি বলবে বুঝতে পারছে না। রাজীব বুঝতো ব্যাপারটা, তাই সে হাসি থামিয়ে আহিরার দিকে এগিয়ে যায় আর আস্তে করে আহিরার মাথায় হাত রেখে আশ্বাস দিয়ে বলে, নিজেকে কখনো একা মনে করবে না। মনে রেখো তোমার একটা ভাই আছে, রক্তের না হলেও মনের দিক থেকে আপন, তাই চিন্তামুক্ত থাকো। রাজীবের কথা শুনে আহিরা হালকা হাসত। রাজীব মানুষটা যে স্বচ্ছ মনের সেটা আহিরা খুব ভালো করেই জানে। মানুষ হিসেবে রাজীব অনেক ভালো, আহিরা নিজের বড় ভাই মনে করে। আহিরা হালকা হেসে বলে, জানি ভাইয়া, ধন্যবাদ আমার ভাইয়া হওয়ার জন্য।
রাজীব আহিরার কথা শুনে বলে, ভাইয়া দাবি করছো আবার ধন্যবাদও দিচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আচ্ছা আর বলবো না ভাইয়া, আমি বাড়ি যেতে চাই। আমায় বাড়ি নিয়ে চলুন না। এই চার দেয়ালে থাকতে দম বন্ধ হয়ে আসে আমার। রাজীব আহিরার দিকে তাকিয়ে বলে, এখন তুমি পুরোপুরি সুস্থ নও, আর অনেক চেক আপ করা বাকি এখনো। সেগুলো শেষ না হওয়া অবধি বাড়ি যাওয়া যাবে না। আর অনেক মেডিসিনও আছে যেগুলো সময় মতো নিতে হবে। আহিরা তারপরও জেদ ধরে বলে, যখন দরকার হবে তখন করিয়ে নিব। এখন প্লিজ নিয়ে চলুন। আমি আমার বাসায় ফিরতে চাই, অন্য কারো কোথাও নয়। কিয়ান নীরবে দেখলো সবটা। আহিরা যে স্পষ্ট জানিয়ে দিচ্ছে সে কিয়ানের কোনো কিছুতেই থাকতে চায় না। কিয়ান কিছুই বলল না, কারণ তার বলেও কোনো লাভ হবে না, সেটা তার জানা আছে। আহিরা আবারও বলে, ভাই আমার ট্রিটমেন্ট করাতে কত টাকা লেগেছে? সেটা জেনে তুমি কি করবে? এইসব বিষয়ে ভাবতে যেও না। কিয়ানের দিকে তাকিয়ে কথাটা বলে, অবশ্যই জানতে হবে ভাইয়া। আমি কারো ঋণ নিয়ে বেঁচে থাকতে চাই না। একসাথে না হলেও ধীরে ধীরে শোধ করে দিব সব টাকা। এবার কিয়ান নীরবতা ভেঙে বলে ওঠে, রাজীব, কাউকে বলে দে আমি আমার সন্তানের মায়ের পেছনে টাকা খরচ করেছি। আমার সন্তানের জন্য তার মা দরকার, তাই সেটা করেছি। তাই এসব বিষয়ে নাক না গলাতে বল। কিয়ানের কথার পাল্টা জবাব দিয়ে আহিরা বলে ওঠে, রাজীব ভাইয়া, আপনিও কাউকে বলে দিন, আমি কারো সন্তানের মা হওয়ার আগে একজন মানুষ। তাই কারো দয়া কিংবা অন্য কিছুর বদলে এই ফিরে পাওয়া জীবন নিয়ে বাঁচতে চাই না। কিয়ান আর আহিরার দুজনের কথা শুনে রাজীব বলে ওঠে, তোরা দুটোই থাম, কারো কিছু দিতে হবে না। হাইরা, তুমি তো আমাকে ভাই মনে করো তাই না? তাহলে এইসব বিষয় নিয়ে বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করো। তোমার টাকা আমি কিয়ানের কাছ থেকে দিয়ে দেবো। এখন ঝগড়া বন্ধ করো। আহিরা আবারও বলে, ভাই আমি আজকেই বাসায় যেতে চাই, দয়া করে ব্যবস্থা করুন। আমি এখানে থাকতে চাই না। আহিরাদের কথার শব্দ শুনে কিয়ারার ঘুম ছুটে গিয়েছে। সে চোখ কসলাতে কসলাতে উঠে বসে, ফোলা ফোলা চোখে সবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ কিয়ানকে ন্যাড়া মাথায় দেখে বলে ওঠে, পাপা, পাপা, মামা ভালো না, পাপা যাবো। কিয়ারার কথা শুনে সকলেই সেদিকে তাকায়। কিয়ারার কথা শুনে রাজীব ফোঁস করে হাসতে শুরু করে দিয়েছে। কালকে আহিরার মাথায় চুল না দেখে কিয়ারা বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিল চুল কোথায় তার মাম্মার। তখন তিয়া তাকে বলেছিল ইঁদুর নিয়ে গেছে আহিরার চুল। তাই কিয়ানকেও একই অবস্থায় দেখে কিয়ারা এই কথাগুলো বলেছে। রাজীব কিয়ারাকে কোলে তুলে নিয়ে বলে, হ্যাঁ, ইঁদুর তোমার মাম্মা পাপ্পা দুজনের চুল নিয়ে পালিয়ে গেছে। কিয়ারাকে কোলে নিয়ে রাজীব বাহিরে চলে যায়। আহিরা আর কিয়ানকে একটু একা থাকা ছাড়া দরকার। সব কিছু এত সহজে ঠিক হওয়া নয়, তারপরও একসঙ্গে থাকতে থাকতে যদি ঠিক হয়ে যায়। রাজীব যাওয়ার পর আহিরা আস্তে করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। কিয়ানের উপস্থিতি এমনভাবে উপেক্ষা করছে যেন কিয়ান এখানেই নেই। তবে কিয়ান সেটা বেশি সময় থাকতে দিল না। নীরবতার দেয়াল ভেঙে বলে ওঠে, আহিরা, আহিরা কিয়ানের কোনো কথার জবাব দেয় না, আগের মতোই বসে রয়। সেটা দেখে কিয়ান এগিয়ে যায় আহিরার দিকে। আহিরাকে ছুতে নিলেই আহিরা ঝড়ের বেগে সরে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে কিয়ানের ওপর নিক্ষেপ করে বলে, আমার ছুবেন না বলে দিলাম। বারবার গায়ে হাত কেন দেন? হ্যাঁ, ঘরে বউ থাকতে অন্য নারীর উপর হাত দিতে লজ্জা লাগে না আপনার? আহিরার কথা শুনে কিয়ান কিছুটা শব্দ করে বলে। আহিরা, জাস্ট শাট আপ, লিসেন টু মি। আহিরাও একই তেজস্বী স্বরে বলে, কি শুনবো আমি? আপনার সাথে আমার কোনো কথা আছে বলে তো মনে হয় না। দয়া দেখাচ্ছেন? তাহলে শুনুন, আপনার দয়া আমি চাই না মিস্টার আদ্রিয়ান। আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখুন। আপনার সান্নিধ্য আমায় অস্থির করে তুলছে। কিয়ান আহিরার দিকে নিজের দৃষ্টি সীমাবদ্ধ রেখে বলে, তোমার উপর দয়া করছি না, দয়া করছি নিজের উপর। আমার সান্নিধ্য আজ এত বিষাক্ত লাগছে কেন? এ বিষ কমানো যায় না? আহিরার শক্ত চোখ কিয়ানের দিকে নিক্ষেপ করে বলে, বিষাক্ত লাগাটা কি স্বাভাবিক নয়? আমার থেকে বেশি আপনার বিষাক্ত লাগার কথা, কারণ আমি তো আপনার ভাষায় বেশ্যা, বেঈমান, আরো অনেক কিছু। তাহলে আজকে এত দরদ উঠতে পড়ছে কেন? হ্যাঁ, আহিরা, কিছুটা চিৎকার করে বলে ওঠে কিয়ান। চিৎকার কেন করছেন? আপনার বলা কথাই তো বলছি আমি। বিয়ে যেহেতু করেছেন, আমার কাছে এত পড়ে না থেকে নিজের ওয়াইফের কাছে যান। নইলে আপনার ওয়াইফ আবারও আমার আর আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করবে। বারবার এসব সহ্য করে নিব না আমি।
দুর্বল বলে বারবার আঘাত করে ছাড় পেয়ে যাবেন সেই আশা ছাড়ুন এবার। আমার মেয়ের গায়ে একটা আঁচও লাগলে কাউকে ছাড়বো না, আমি বলে দিলাম। কিয়ান আহিরার দিকে তাকিয়ে বলে, মেয়ে কি তোমার একার? তোমার যেমন অধিকার আছে আমারও সমান অধিকার আছে, আর কেউ তোমাদের আঘাত করে যাবে আর আমি সেটা ছাড় দেব? আহিরা অভিমানীর স্বরে বলে, দিতেই পারেন, আপনার অর্ধাঙ্গিনী বলে কথা। ছাড় না দিলে হবে কি করে বলুন তো? বাদ দিন, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। কিয়ান নৈশব্দে আহিরার দিকে তাকিয়ে রয়, কিছু বলেও লাভ হবে না। বাংলাদেশ, ঢাকা দুপুর নামের এই দহনময় মুহূর্তে প্রকৃতি যেন নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আকাশের ঠিক মাঝখানে থমকে থাকা সূর্য তার অগ্নিমুকুট খুলে ধরেছে পৃথিবীর বুকের ওপর। তপ্ত আলোয় ঝলসে যাচ্ছে পথঘাট, বাতাসের অস্তিত্বটুকু আজ অবলুপ্ত। মনে হচ্ছে যেন শ্বাস নেয়ার মাঝে দগ্ধ হয়ে নিঃশেষ হয়েছে হাওয়ার কণাগুলো। চারপাশ নিথর নির্জীব, জনপথে কোনো কোলাহল নেই, শুধু রোদের আঁচে চকচক করে ওঠা ধূলিকণা আর ছায়ার গভীরে গুটিয়ে থাকা অবসন্ন পাখিদের নীরব আরতি। এই নিষ্ঠুর দুপুরের বুক চিরে ছুটে চলেছে এক সারি বিলাসী যান, সামনের কালো মার্সিডিসটি সমস্ত দৃশ্যকে পেছনে ফেলে অজানা গন্তব্যে ধাবমান। তার পেছনে ছায়ার মতো লেগে আছে আরও দুটি গাড়ি। আহিরা রাহেলা চৌধুরী কাঁধে মাথা দিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। ভারী মেডিসিন তার উপর অনেকক্ষণের জার্নি করায় অসুস্থ শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। দিয়ার কোলে কিয়ারা বসে আছে, সামনের ড্রাইভিং সিটে রাজীব বসে আছে, আর তার পাশে কিয়ান। গন্তব্য চৌধুরী ভিলা। আহিরা জানে না কোথায় নিয়ে যাচ্ছে তাকে। সেদিনের পরের দিন বাংলাদেশে চলে এসেছে তারা। আহিরার জেদের কারণে কোনোভাবেই সে থাকবে না সেখানে, তাই বাধ্য হয়ে ব্যাক করতে হয়েছে। রাহেলা চৌধুরী রিয়াকে ফোন দিয়েছিলেন আসার আগে। এত কিছুর মধ্যে রিয়ার কথা মাথা থেকে বের হয়ে গেছে তার। যত যাই হোক, রিয়াও সেই বাড়িরই বউ, তাই তার উচিত ছিল খোঁজখবর নেওয়ার। কিয়ান যতই সম্পর্কটা না মানুক, বিয়েটা তো হয়ে গেছে। তিনি নিজেই এখন চিন্তিত সামনে কি হবে ভেবে। কিয়ান যে আর জীবনেও রিয়াকে মেনে নেবে না এটা সে খুব ভালো করেই জানেন। আর কিয়ান যে ঘিরে রিয়া পাগলামি রাহেলা চৌধুরী নিজেও দেখেছেন। কি হবে সামনে আল্লাহ ছাড়া কেউ জানে না। ছেলে তার চুল কামিয়ে ফেলেছে আহিরার কথা ভেবে। সেদিন আহিরার অবস্থা দেখে নিজেই কেটে ফেলেছে সমস্ত চুল। এতে অবশ্য তার মনটা ভরে উঠেছে। কিয়ান যে নীরবেও আহিরার কথা চিন্তা করে এটা ভেবে। আহিরার উপরে যতটুকু অভিমান ছিল সেটাও তার কেটে গিয়েছে। চৌধুরী ভিলার সামনে গাড়ি এসে থামতেই দিয়া কিছুটা অবাক হয়। সে ভেবেছিল রাজীব সোজা তাদের বাসায় নিয়ে যাবে, কিন্তু এখানে আনায় বেশ রাগ লাগলো তার। সে শক্ত গলায় রাজীবের দিকে তাকিয়ে বলে, এই হাদারাম ডাক্তার, আপনি এখানে নিয়ে এসেছেন কেন? আমাদের বাসায় নিয়ে চলুন, না হলে এখানে নামিয়ে দিন, আমরা যেতে পারবো গাড়ি করে। দিয়ার কথা শুনে রাহেলা চৌধুরী নরম কণ্ঠে বলে, চুপ কর তো তুই। এই সময় এখানেই থাকবি তোরা। পুরোপুরি সুস্থ না হওয়া অবধি কোথাও যাবি না কেউ। দিয়া রাহেলা চৌধুরী কথা শুনে তার দিকে ফিরে বলে, না আন্টি, এটা হয় না, আমাদের বাসা আছে, বরং তুমি আমাদের ওখানেই চলো, তাহলেই হবে। এখানে যে এনেছো সেটা আহিরা জানতে পারলে আরও আগে থাকবে না। ওকে আমি বুঝিয়ে নিব। তোরা নাম তো। আমার দাদু ভাই প্রথমবার এই বাড়িতে এসেছে, আমি ভিতরে না নিয়ে গিয়ে তোদের ছেড়ে দেবো না। দিয়া আবারও বলে, আচ্ছা, কিয়ারাকে নিয়ে ভিতরে যাও, সমস্যা নেই, কিন্তু বিশ্বাস করো এই বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই। কারণটা তুমিও জানো আন্টি। আশা করি নতুন করে কিছুই বলতে হবে না। শক্ত গলায় কথাটা বলে দিয়া। এতদিন একসাথে থাকলেও আর থাকা সম্ভব নয়, তখন গোটা পরিস্থিতিই অমন ছিল। দিয়া একটিবারের জন্য কিয়ানের সাথে কথা বলেনি, বলার প্রয়োজনও মনে করেনি। যতটুকু সময় ছিল আহিরার জন্য। আহিরা পুরোপুরি সুস্থ না হলেও যতটুকু সুস্থ বাকিটুকু সে সামলাতে পারবে। বেশি সমস্যা হলে তার মাকে ডেকে আনবে এখানে আহিরার খেয়াল রাখার জন্য। তারপরও এখানে থাকতে দেবে না সে আহিরাকে বা কিয়ারা কাউকে। রাহেলা চৌধুরীর সাথে তার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। মানুষটা একদম খাঁটি মনের, তাই এই মানুষটাকে অনেক সম্মান করে সে। এদের কথার মাঝে কিয়ান আর রাজীব নেমে গেছে গাড়ির থেকে। কিয়ান ডান পাশে দরজা খুলে রাহেলা চৌধুরী কাঁধে ঘুমিয়ে থাকা আহিরাকে আস্তে করে নিজের বাহুতে জড়িয়ে নেয়। সেটা দেখে দিয়া হালকা শব্দ করে শক্ত গলায় বলে ওঠে, ওকে ছুবেন না, ও কোথাও যাবে না। আপনি কিসের অধিকারে এখনও ওকে এখানে রাখতে চান স্যার? ভিতরে আপনার ওয়াইফ আছে, সেটা ভুলে যাবেন না।
দিয়ার কথার উত্তরে কিয়ান শান্ত স্বরে বলে, আহিরা লিগেলি ধর্মীয় সবভাবেই আমার বউ, আর আমি ওর স্বামী, তাই আমার সবভাবে অধিকার আছে ওকে নিজের কাছে রাখার। দিয়া তাচ্ছিল্যের স্বরে বলে, ও আচ্ছা, তাই নাকি? তা এত বছর এই অধিকার কই ছিল? আগে কেন মনে পড়েনি ও আপনার বউ? রাতের বেলা একজন মেয়েকে ঠিকই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, তখন মনে ছিল না ও আপনার বউ? কথার শব্দে আহিরার ঘুম ছুটে যায়। পিট পিট করে চোখ মেলে সব কিছু দেখার পর নিজেকে কিয়ানের সাথে লেপ্টে থাকতে দেখে। আহিরা ভরকে যায়, সিটকে সরে আসতে চাইলেও কিয়ানার শক্ত বাঁধনে আটকা পড়ে। আহিরা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে করতে তেজি স্বরে বলে, আমাকে কোন সাহসে করে তুলে এনেছেন আপনি? হ্যাঁ, আপনাকে এটা বলেছি আমার থেকে দূরে থাকতে, তাহলে কোন সাহস কোলে নিয়েছেন আপনি আমায়? আর এটা কোথায় এনেছেন আমাকে? হ্যাঁ, আহিরা কোনো কথা শুনল না। কিয়ান সোজা আহিরাকে নিয়ে চৌধুরী বাড়ির ভেতরে প্রবেশ করতে নিলে আহিরা এলো পাথারি কিয়ানের বক্ষে আঘাত করতে থাকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কিয়ান আহিরাকে ছাড়ছে না। আহিরা চিৎকার করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কিয়ান তাও শুনল না। আহিরা কি করবে ভেবে না পেয়ে কিয়ানের কাঁধে দাঁত বসিয়ে দিয়ে নিজের সব শক্তি দিয়ে কামড় বসিয়ে দেয়। কিয়ান চোখ বন্ধ করে ব্যথাটা দমন করার চেষ্টা করে, কিন্তু আহিরার দাঁত কিয়ানের মাংস পেরিয়ে ভেতরে ঢুকে গেছে। আহিরা নিজের হাত দিয়েও আঘাত করছে একই সাথে। পেছন থেকে রাজীব আর রাহেলা চৌধুরী আহিরাকে শান্ত হতে বললেন, তবে আহিরা কারো কথা শুনল না। আহিরা মুখের ভেতর নোনতার স্বাদ পাচ্ছে, রক্ত বের হয়েছে। আহিরার মায়া লাগলো, তাই ছেড়ে দিয়ে চিৎকার করে বলে, নামিয়ে দিন আমায়, নয়তো আমি সরাসরি ভাবে আপনাকে ডিভোর্স দেব। তখন আপনার আমার উপর আর কোনো অধিকার থাকবে না। আহিরার কথা শুনে কিয়ান ব্যথাতুর দৃষ্টি নিক্ষেপ করে আহিরার দিকে। আহিরা দ্রুত নেমে যায় কিয়ানের কোল থেকে। সে এই বাড়িতে কি করে ফিরে যাবে, যে বাড়িতে দাঁড়িয়ে কিয়ান তার জন্ম তার মাকে নিয়ে কথা তুলেছিল? কোনোভাবেই সে এই বাড়িতে যাবে না। আহিরা ছাড়া পেতে কিয়ান বক্ষে আবারও এলোপাথারি মারতে মারতে বলে, সাহস কি করে হয় আমাকে এখানে আনার? আপনার আমার সম্পর্ক শেষ সেই 4 বছর আগে আপনি শেষ করেছিলেন এই বাড়িতে দাঁড়িয়ে। ভুলে গেলেন এত সহজে? আপনি ভুললেও আমি ভুলিনি মিস্টার আদ্রিয়ান। এসব করে কি প্রমাণ করতে চাইছেন আপনি বলুন তো? আপনি আমার চিন্তা করেন? আমার চিন্তায় আপনার মন ব্যাকুল হয়ে ওঠে? হ্যাঁ, কথাগুলো বলতে বলতে আহিরা হাঁপিয়ে ওঠে। বেশ কষ্ট হচ্ছে তার কথা বলতে, মাথাটা ব্যথায় চিনচিন করে উঠছে। কিয়ান বুঝলো ব্যাপারটা, তাই এগিয়ে গিয়ে আবারও আহিরাকে ছুঁতে চাইলে আহিরা একইভাবে প্রত্যাখ্যান করে। আবারও একইভাবে গর্জে উঠে বলে, বাংলা কথা বোঝেন না? আপনার ছোঁয়াতে আমার গা জ্বলে ওঠে, বোঝেন না আপনি? এত শান্ত কেন আপনি? আমি বেশ্যা আরো কত কি ওসব বলেছেন কেন আপনি? হ্যাঁ, দরদ দেখাচ্ছেন? দরদ চাই না আপনার দরদ। এই 2 মাস যা করেছেন তার জন্য অনেক শুক্রিয়া। তাই বলে আপনারা আর আমার মাঝে সীমানা ভুলে যাবেন না। রাহেলা চৌধুরী আহিরার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলেন, শান্ত হ মা, এমন করিস না। ছেলেটা তোর ভালো চাইছে, তুই অসুস্থ, আর এই অবস্থায় তোকে একা কি করে ছাড়ি বল? আহিরা রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে, মাফ করো মা, আমার দ্বারা এই কাজ সম্ভব নয়। তুমি এক কাজ করো, আমার সাথে আমার বাসায় চলো, সেখানে থাকো। তাও এইখানে থাকার কথা বলো না। এই বাড়িতে আমার জন্ম নিয়ে কথা বলেছে তোমার ছেলে। আমার মাকে ঘিরে যেসব কথা বলেছে সেগুলো ভুলি কি করে বলো? আর আমার ভালো যদি ভালোই চাইতো তাহলে আর আগেই চাইতো, 4 বছর পর এসে ভালো চাইতো না? তাছাড়াও তোমার ছেলের নতুন সংসার আছে, সে সংসার ভাঙার ইচ্ছে আমার নেই। আমায় নিয়ে কাউকে ভাবতে হবে না। কথাটা বলে কিছুক্ষণ সময় নেয়। কথা বলতে কষ্ট হচ্ছে বেশ। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে দিয়ার দিকে তাকিয়ে বলে, দিয়ে আমাকে এখান থেকে নিয়ে চল, আমার সবকিছু দম বন্ধ লাগছে। দিয়া আহিরার কাছে গিয়ে আস্তে করে ধরে নিয়ে আসে। কিয়ারা গাড়ির ভেতরে বসে আছে। সে কিছু বুঝতে পারছে না, তার ছোট মস্তিষ্কে কিছু বুঝে উঠতে পারছে না সামনে কি হচ্ছে এইসব। কিয়ান শুধু তাকিয়ে থাকে, এছাড়া তার আর কিছু করার নেই। সে যত আহিরাকে মানাতে চাইবে আহিরার তত বেঁকে বসবে। রাজীব কিয়ানের দিকটা বুঝল, তবে সান্ত্বনা দিল না, কারণ এটা কিয়ানের প্রাপ্য। অতীতে যে ভুল করেছে সেটার মাসুল দিচ্ছে আজকে, তাই সে এইবার আহিরারই পক্ষে। তবে মনে মনে খারাপ লাগাও কাজ করল। রাজীব দিয়া আর আহিরার কাছে এগিয়ে গিয়ে বলে, তোমরা গাড়িতে বসো, আমি গিয়ে আসছি। ধমক দিয়ে আহিরাকে চুপ করিয়ে দিল। আহিরা আর কিছু না বলে গাড়ির ভেতরে প্রবেশ করতে নেবে, সেই মুহূর্তে রিয়াকে ছুটে আসতে দেখতে পায়। রিয়া সকলকে উপেক্ষা করে কিয়ানের দিকে ছুটে যায়।
আহিরা সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। রিয়া আর কিয়ানকে একসাথে দেখার সাহস তার নেই। আকাশ ভেঙে বৃষ্টি ঝরবে তার অন্তঃকরণে। সেই বৃষ্টির পূর্বাভাস শুরুও গেছে ভেতরে। আহিরা আর তাকালো না সেদিকে, কারণ দেখলে হয়তো ঠিক থাকতে পারবে না। ভেতরে উঠে কিয়ারাকে বুকের সাথে চেপে ধরে। নীরবে অশ্রু নেত্রকোণ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল।